এটা ঠিকই যে লোকসভা নির্বাচনে যে ফলাফল সেই অনুযায়ী লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদী প্রবেশ করছেন না। শরিক নির্ভর মোদী সরকার, যে মোদী 3.0 শরিক নির্ভর সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার জন্য বিগত অধিবেশনে পাশ হওয়া যে বিল পাশ হয়ে আইন হয়ে গেছে, সেই আইন সেটাকে নতুন করে স্ক্রুটিনি করতে হবে, এর কোনো প্রভিশন রয়েছে নাকি এটা শুধুমাত্রই রাজনৈতিকভাবে চাপ বাড়ানোর একটা কৌশল? আচ্ছা, নিশ্চয়ই যে আইনসভাতে পাশ হয় সেই আইনটা স্ক্রুটিনি করার বা ফেরত নেওয়ার অধিকারও আইনসভার থাকে। এখানে শ্রমিকবাবু অনেকগুলো কথা বললেন যে মানে বিস্তর আলাপচারিতা হয়েছে নাকি এই যে যারা স্টেক হোল্ডার তাদের সাথে। এরা কৃষি বিল পাশ করার সময় কৃষকদের সাথে কথা বলেনি, ডিমনিটাইজেশন করার সময় এরা তাদের নিজেদের অর্থমন্ত্রীর সাথে কথা বলেনি। এখন পি চিদম্বরমকে শ্রমিকবাবুর ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, উনি একাধিকবারের ফিন্যান্স এবং কমার্স মিনিস্টার, তো তার তো একটা অভিজ্ঞতার তো দাম আছে, উনাকে নাকি কেউ মানে না। এই যে কাউকে মূল্য দেব না, এই মানসিকতাই তো বিজেপি। তারপরে বলছে নাকি সকলের সাথে বিস্তর কথা হয়েছে। এইদিকে 150 জনে প্রায় 141-42 জন সাংসদকে তারা বিতাড়িত করেছে সংসদ ভবন থেকে। তারপরে এইসব গায়ের জোরে বিল পাশ করেছে। একটাও আলোচনা হয়েছে সংসদে যারা প্রথম স্টেক হোল্ডার, যে যারা পার্লামেন্টেরিয়ান, তাদের সাথেই কথা বলেনি। এ নাকি বিস্তর নাকি আলাপচারিতা হয়েছে। এই মিথ্যাচারগুলো হয়েছে। এখন যেহেতু তারা নিজেদের মেজরিটি নেই, তাই জন্য এই কথাগুলো তো উঠবেই। গায়ের জোরে 10 বছর সরকার চালিয়েছেন। কংগ্রেসের 77 সালে এমার্জেন্সি যেরকম একটা কালো অধ্যায়, তার জন্য কংগ্রেসকে এখনো সম্ভবত জবাবদিহি করতে হয়। তো বিজেপিকে তো বারংবার এই 10 বছরের কালো অধ্যায় ফিরে আসবে। সজল দা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে এই 3টে বিল পাশ করা হয়েছে গণতন্ত্রের কালো অধ্যায়ে, এবং 146 জন সাংসদ তাদের সাসপেন্ড করে এই বিল পাশ করিয়ে নেওয়া হয়েছিল। তাই এই আইন সেটাকে স্ক্রুটিনি করা হোক এবং ততদিন পর্যন্ত স্থগিত থাকুক এর লাগু হওয়া। না, এটা অনেকটা নেই কাজ তো খইবাজ, মানে এখন আর কিছু বলার জায়গা নেই এই মুহূর্তে, তাই অন্য কিছু না বলে এইগুলো বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা ধরে নিলাম অনেককে সংসদ থেকে বাইরে বার করে দিয়ে, সাসপেন্ড করে দিয়ে এই বিলটা পাস হয়েছিল, তারপরেও সংসদ বসেছিল। এই বিলটা তো আজকে কালকে গতকাল পরশু হয়েছে সেরকম নয়। এই বিলটা তো পাস হয়ে গেছে, সেটাও তো বেশ কয়েক মাস হয়ে গিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই কত মাসে, ধরুন 5-6 মাসের বেশি হবে হয়তো, ডিসেম্বরে এই বিলটা পাস হয়ে গিয়েছে। তো ডিসেম্বর থেকে আজকে আবার ডিসেম্বর আসতে চললো, হঠাৎ ওনার কেন মনে হলো যে আজকে ভোর রাত্রে উনি কোনো স্বপ্ন দেখেছেন? উনি কোথায় কোথায় আলোচনা করেছেন সেটা অবশ্য আমরা জানি না, কার কার সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে জানেন ওই বিলগুলোর মধ্যে কি আছে? উনি বলছেন কালো দিন, এই কালো দিন, এই কালো অধ্যায়, এগুলো কোনোদিন এর আগে বলেননি। আজকে হঠাৎ ডিসেম্বর থেকে আজকে জুলাই মাস পড়ে গেল, এই জুলাই মাস পড়তে চললো, সেই মুহূর্তে দাঁড়িয়ে ওনার মনে হলো এই সব বিলগুলো কালো, এই সব বিলগুলো গণতন্ত্রের কালো অধ্যায়। এখানে দাঁড়িয়ে সঙ্গে বৈঠকের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি, এটা নিয়ে আপনাদের কি অবস্থান? দেখুন, আমি প্রথমে বলি যে দণ্ড সংহিতা বিল নিয়ে আপত্তি আমরা প্রথম দিন থেকেই করেছিলাম লোকসভাতে, কিন্তু কথা হচ্ছে যে সংখ্যা আমাদের ছিল না। তখন তো একটা সময় ছিল যখন ওই প্রধানমন্ত্রী দেখতাম যে সংবিধানের মন্দিরের সামনে নমস্কার করতে, তারপরে পার্লামেন্ট হাউস চেঞ্জ করে দিতে, 146 জন সাংসদ বাইরে, মাইক অফ করে দাও, লাইট অফ করে দাও, বার করে দাও, তারপরে বিল পাস করে দাও, ধ্বনি ভোটে যেটা পাস করার কথা না সেটাকে এমনি পাস করে দেওয়া, সংখ্যার জোরে পাস করে দেওয়া, এগুলো আমরা দেখেছি। এখন এরকম অনেক কিছু করেছেন পার্লামেন্টের যেটাকে বলি যে পার্লামেন্ট এবার বলেছিলেন আপকি বার 400 পার, সংখ্যাটা আমাদের দিয়ে দাও, 400 পার হয়ে গেলে আমরা সংবিধানটাই পাল্টে দেবো। তো সবাই যখন মাথা ঝুঁকে সব জায়গায় নমস্কার করে, এটা মানে এটা নয় যে শ্রদ্ধা জানানো। কারণ ইন্দিরা গান্ধীকেও নমস্কার করে গুলি করে দিয়েছিল, মহাত্মা গান্ধীকেও নমস্কার করে খুন করে দেওয়া হয়েছিল, রাজীব গান্ধীকেও যখন খুন করা হয় তখন পা ধরে নমস্কার করেছিল। তো নমস্কার করা মানেই সবসময় যে শ্রদ্ধা করা তা কিন্তু নয়, যে ষষ্ঠাঙ্গ হয়ে কখন যখন নমস্কার করেন তখন আমাদের একটু ভয়। এটা ভিন্ন প্রসঙ্গ, আমরা বলছি পার্লামেন্টের, আমি বলছি পার্লামেন্টেরিয়ানরা ভোট দিতে পেরেছিল দণ্ড সংহিতা যখন পাস হয় লোকসভাতে। ঠিক 370-এর ক্ষেত্রে যা হয়েছিল, দণ্ড সংহিতার ক্ষেত্রে তাই হয়েছিল। আইপিসিকে চেঞ্জ করতে চাইছেন, তার জন্য যে একটা ইউনানিমাস বডি দরকার, যে স্ট্যাটুটারি বডি দরকার, যে স্পেশালাইজড লিগ্যাল সেলকে ডাকা দরকার, স্টেক হোল্ডারদের। আজকে যেটা বলছেন সে একটা স্টেক হোল্ডারদের ডাকা হয়েছিল। আমি আসবো অতনুর কাছে, আসবো অতনু।
মুপিয়াদি, আমাদের গণতন্ত্রটা প্রধানত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। মানে ধরুন আমার যাদবপুর থেকে একজন নির্বাচিত হলেন, তিনি আমার পছন্দ হতে পারেন, না পছন্দ হতে পারেন, তিনি নির্বাচিত হলেন, তিনি সংসদে যাদবপুরের কথা বলবেন, এটা ধরে নিয়েই হয়, এই প্রতিনিধিত্বমূলকতার উপরেই হয়। বিজেপি আজকে স্টেক হোল্ডারদের কথা বলছে। প্রাইমারি স্টেক হোল্ডার তো পার্লামেন্টে হচ্ছে সাংসদরা। সেই 146 জন সাংসদকে সংসদ ভবনের বাইরে রেখে কখনো হচ্ছে গিয়ে বিরোধী দলের অন্যতম বড় নেতা রাহুল গান্ধী বলছেন তার সামনে দিয়ে ক্যামেরা ঘুরিয়ে সারাক্ষণ স্পিকারকে দেখিয়ে, এ কোন গণতান্ত্রিক পদ্ধতিতে আইনগুলো হয়েছে? এই আইনগুলো যখন হয়েছিল আইপিসি যখন ফার্স্ট ল কমিশন 1834 হয়, থমাস ব্যাবিংটন ম্যাকয়েলে, ওনার 1883 সালে হচ্ছে আইপিসি যখন প্রথম এটা মানে লেখাটা হয়, যে ড্রাফটিংটা হয়, সেই সময় দাঁড়িয়ে একটা বেসিক ল কমিশন হয়েছে, তার উপর আলোচনা হয়েছে। একটা বেসিক যে গণতন্ত্র ব্রিটিশের মতো একটা ব্রিটিশরা যারা হচ্ছে ভারতকে শাসন করে তারা মানতো, মোদী সরকার সেটাও মানবে না। কিন্তু প্রশ্ন তো এটাই অতনু, যে এই এত পুরনো আইন যা সময়ের নিয়ম অনুযায়ী, সময়ের দাবি মেনে, যার মধ্যে অনেক পরিবর্ধন, সেগুলো জরুরি ছিল। হ্যাঁ, প্রধান যেটা সেই সময় দাঁড়িয়ে এখানে যখন মনসুন সেশনের শেষ দিনে হচ্ছে অমিত শাহ যখন এই আইনগুলো আনলেন, সে সময় প্রধান ওনাদের বক্তব্য ছিল শীতকালীন অধিবেশনে, না মনসুন সেশনে এটা প্রথম আনা হলো, শীতকালীন অধিবেশনে এটা ধ্বনিভোটে হলো, মনসুন সেশনের খুব সম্ভবত একদম শেষ দিনে এই আইনটা তিনটাকে ইন্ট্রোডিউস করা হলো। এখন এই যে তিনটে আইন হলো মুপিয়াদি, এখানে প্রধান কথা যেটা প্রধান বলা যে ডিকলোনাইজড করা হবে ভারতীয় আইন ব্যবস্থাকে। এবার আপনি দেখুন ডিকলোনাইজড করার জন্য কি করা হলো। ডিকলোনাইজের নাম করে যা যা পুরনো আইপিসি যে ছিল সবকটাকেই নতুন রূপে আনা হলো, তার কোনো রকম ফ্রেশ এক্সপ্লেনেশন দেওয়া হলো না। এটা বাদ দিন, মানে ভারতীয় মানে সিআরপিসি কে বদলে যেটা হয়েছে যে ভারতীয় ন্যায় নাগরিক সুরক্ষা সংহিতা, আপনি ভাবুন যে হ্যান্ডকাফিং করে আসামি অভিযুক্তকে আদালতে আনার ক্ষেত্রে ইউএনও পরিষ্কারভাবে বলে যে হিউম্যান রাইটসের বিরোধী, সেই হ্যান্ডকাফিং এর প্রভিশন রেখেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।